বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার এই যে বৈঠক, এখান থেকে ব্যবসা বাণিজ্যের কথা হবে এমনটা জানা গিয়েছে। তবে এই সবের মধ্যে থেকে আবার নতুন করে যে খবরটা আসছে যে এই বৈঠক সফল হয়েছে, সেটা আবার ইতিমধ্যে প্রেস সচিবের পক্ষ থেকে জানানো হয়েছে। সাফিকুল আলম বিষয়টা জানিয়েছেন, কিন্তু সবকিছুর মধ্যে বারবার মাথাচাড়া দিচ্ছে সেই একটাই প্রশ্ন যে এর ফলে বাংলাদেশের মানুষ কতটা লাভবান হবেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশি সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। শরীফ ভাই, আপনাকে আজ তাক বাংলার স্বাগত জানাই। একদম প্রথমে এই কথাটাই আপনার কাছে জানতে চাইবো যে এই যে বৈঠক, সেটা বাংলাদেশের মানুষের জন্য কতটা ফলপ্রসূ হতে চলেছে। আপনাকে ধন্যবাদ, আপনার দর্শকদেরও শুভেচ্ছা। তো ইউনূসের বৈঠক আপনারা তো এর আগেও দেখছি যে সে তো তার নিজস্ব এজেন্ডা আছে, যে একটা সরকার প্রধান হিসেবে বৈধ অবৈধ সরকার তাহলেও তার উপর তো দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সে যেখানে যায়, সুইজারল্যান্ডে গেল, সে তার নিজস্ব ব্যবসা বাণিজ্য নিয়েই ছিল। এবং সুইজারল্যান্ডের যে সাকসেস তো একটা বিগ জিরো, ওরা ওদের যে গ্র্যান্ড টুক ছিল তাও কেটে দিয়েছে। তো ইউনূস এখন হয় কি, সে আমেরিকার কাছ থেকে, আমেরিকার বাইডেন প্রশাসন তাকে বসিয়েছিল, এখন তো আর বাইডেন প্রশাসন নেই, এখন আছে ট্রাম্প। তো বিভিন্ন দিকে চাপে ভিতরে আছে, যেমন অগণতান্ত্রিক অবৈধ সরকারের সাথে তো ভারত ডিল করবে না। ভারতের ইয়াই আছে, আগেই বক্তব্য আছে যে কোনো গণতান্ত্রিক সরকারের সাথে তারা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবে। আরো ব্যাপার আছে যে যেখানে জঙ্গি জিহাদি, যেখানে গণতন্ত্র নাই, একেবারে দেশটাকে একটা ভয়াবহ অবস্থায় পৌঁছে দিছে। সারা পৃথিবী যেখানে ওয়ার অন টেররের উপরে আছে, এইটাকে দমন করার জন্য ইউনূস তার নেতৃত্ব দিচ্ছে। তো ভারত কোনো অবস্থাতেই ইচ্ছে করলেও পারছে না যে তার সাথে সহযোগিতা করা, তার সাথে চলা। ওই একটা কার্সি কল বিজয় দিবসে বা ইয়ার সময়, এটার অর্থ এটা একটা দেশকে দিতে হয়, তাই দেয়। কিন্তু আমেরিকা এবং ভারতের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না। প্লাস ইউরোপ এবং ইউরোপের কতগুলো মেজর দেশ, যেমন ফ্রান্সের কাছে সে ইয়া হয়ে গেছে, একটা অন্তঃশ্বাস শূন্য অবস্থা তার, যে সে দেশটাকে একটা, ফ্রান্সও তো আপনার ওয়ার অন টেরর, সবচেয়ে ওয়াস্ট এফেক্টেড হচ্ছে ফ্রান্সে কয়েকবার টেরোরিস্ট অ্যাটাক হয়েছে, এটা তো আমরা জানি, পৃথিবী জানে। তো তারাও এটাকে ফাইট করতেছে। এই জন্য ইসলামিক টেরর শুনলেই সারা পৃথিবীর সভ্য সমাজ আটকে ওঠে, আর এই ইউনূস তাদের নিয়েই চলছে। তো সে তার সকল দরজা যখন বন্ধ হয়ে গেছে, তখন সে যা পায় তাই আঁকড়ে ধরতে চায়। তো চীনের বিষয়টা হচ্ছে, সে চীন, তার এখানে ইনভেস্টমেন্ট আছে। এই মুহূর্তে যদি তার ইয়াতে বিল্ডিং এই বিষয়টা কন্টিনিউশন থাকে, আমার মনে হয় চীন সেই বিষয়টাই বেশি অ্যাটেন্টিভ। তার যে ইনভেস্টমেন্ট আসে সেখান থেকে যারা সেই তার রেগুলার ইয়াটা পেমেন্টটা যাতে চলে, সেই জন্য চীন খানিকটা আগ্রহ দেখিয়েছে। তাছাড়া ইউনূসের সাথে চীন, আমরা তো দেখছি রাশিয়ার সাথেও চীন কিন্তু একটা নৈতিক সমর্থন দিচ্ছে রাশিয়াকে। আর মাত্র তেল কেনা ছাড়া আর কোনো কাজে কোনো কিছুই করে না, অস্ত্র বা কিছু সৈন্য বল দিয়ে কিছুই করেনি, ইনভলভ হয়নি তারা। শরীফ ভাই, একটা বিষয় বলুন যে এই যে আরো একটা কথা শোনা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শান্তি স্থাপনা করা কিংবা সম্প্রীতিকে বজায় রাখার জন্য চীনের কাছে সাহায্য চাওয়া হচ্ছে, কিন্তু আদতেও বাংলাদেশের এই পরিস্থিতি কাটাতে চীনের সাহায্য সত্যি কি সেটা সম্ভব, বা চীন সাহায্য করলে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, এমনটা কি আদৌ সম্ভব, কি মনে করছেন? এটা প্রশ্নই ওঠে না। চীন এখানে বাংলাদেশের জঙ্গি জিহাদিদের সাথেও নাই, সে আপাতত হয়তো তার বিরুদ্ধেও যাবে না, এরকম একটা পজিশনে চীন থাকবে। সে যাচ্ছে, চীনে যাচ্ছে, চীনে গেল সে একটা সুযোগ আছে, একটা সম্মেলন ছিল, একটা কি ইয়ার কি যেন একটা এনজিওর একটা সম্মেলন ছিল, ওইটাই সে ইনভাইটেশন পাইছে। তো সেই ক্ষেত্রে একটা সামাজিকতা বজায় রাখতে চীন গভর্নমেন্ট এই সুযোগটা নিছে যে ঠিক আছে, সে যখন আসছে তাহলে তার সাথে একটা ইয়া হোক,
তো এরকম বিষয়টা এখানে চীন কিছুই করতে পারবে না, চীন করবেও না। চীনের তো ওদের পলিসি ভিন্ন। ওরা একেবারে ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাকওয়ার্ড এরকম পলিসি নিয়ে থাকে সবসময়। এটা হবে না। আপনার যেটা হবে, যেখানে চীন তো দূরে, ভারত তো একেবারে চারপাশে, বাংলাদেশের একেবারে চারিদিকে ভারত। তো সেই ক্ষেত্রে ভারতের বিষয়টা, ভারত যেটা চায়, ভারত তো কোনো অন্যায় কিছু চাইনি। সে চাইছে ডেমোক্রেসি, সে চাইছে একটা গণতান্ত্রিক পরিবেশ চাইছে, সে চাইছে জঙ্গি জিহাদি মুক্ত। তারপরে ভারতের জনগণ, ভারতের সৈন্য, তারা যেভাবে আর্মি যেভাবে জীবন দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য, তারা সবসময় চাইবে যে ভারতে একটা, বাংলাদেশে একটা স্বাধীনতার পক্ষের শক্তি থাকে। এটা স্বাধীনতাকে মানে না, স্বাধীনতার বিরুদ্ধে এরকম শক্তিকে ভারত কোনো অবস্থাতে নীতিগত ভাবে মেনে নিতে পারে। তো সেই বিষয়টা তো রাষ্ট্র চালানো, সেই বিষয়টা ইউনূসের কনসিডারেশনে আছে কিনা আমি জানি না। তার কনসিডারে আসে তাকে যারা ক্ষমতায় বসিয়েছে, তারা জঙ্গি হোক জিহাদি হোক, সে ওটাকে কেয়ার করছে না। সে মনে করছে যে আমি তো একটা সুযোগ পেয়েই গেছি। তো এই সুযোগে সে যা যা তার নিজস্ব ব্যবসা, এবং আমার মনে হয় সে নিজেও বুঝে যে সে আর কয়দিন আছে, হিজ ডেজ আর নাম্বার। সে এই জন্য যতটা সে তার নিজের জন্য, তার ব্যবসার জন্য করতে পারে সেটা তাই করবে। তো এর থেকে আপনার ভালো কিছু, বাংলাদেশে যে অবস্থা হয়ে গেছে, এটা তো সে বলে যে কোনো সবই তো ঠিক আছে, ভালো আছি তো। বাংলাদেশে মানুষের জীবনের নিরাপত্তা নেই। আপনি বলছেন যে বাংলাদেশের মানুষের জীবনে নিরাপত্তা নেই, সেক্ষেত্রে আবার চীন সফরে গিয়ে রোহিঙ্গা প্রসঙ্গ তুলে আনা হচ্ছে। এমনও শোনা যাচ্ছে যে রোহিঙ্গা সংকট যাতে চীনের সাহায্যে মেটে, এমনও চাইছেন ইউনূস। যেখানে মানুষের নিরাপত্তা নেই, মানুষকেই এখন অব্দি নিরাপদে রাখতে পারছে না, সেখানে রোহিঙ্গা সমস্যা, এই সমস্যাকে মেটানো সম্ভব হবে? রোহিঙ্গাদের বিষয়টা কিন্তু একেবারে, এটা আমার মনে হয় অনেকেই, সাধারণ মানুষও এটা বুঝে যে মায়ানমার গভর্নমেন্ট এবং আরাকান আর্মি দুইটা তো আর ট্রাইবাল, দুইটারই চীনের সাথে যোগাযোগ আছে। আর এই দুইটাই রোহিঙ্গাদের বিরুদ্ধে। তো রোহিঙ্গাদের কোনো পথ আমি খুঁজে পাই না। ওরা এখান থেকে ওই পালিয়ে টালিয়ে যাওয়া ছাড়া এটা যে সহজে এটা মিটবে, এটা আমার এটা কোনো পড়ে না, হিসাবের ভিতরে আসে না। ওরা তো সেই আরাকান আর্মির, মায়ানমার জান্তার পক্ষে ওরা একটা সেকশন অস্ত্র হাতে নিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতেছে। তো আরাকান আর্মি তো ওদেরকে এই গভর্নমেন্ট জান্তার সহ তাড়াই দিছে।